এইটা হচ্ছে টমেটো। আমার মায়ের কাছ থেকে পাওয়া আজ অবধি সবথেকে এক্সপেন্সিভ গিফট। কতটা মাছি দিতে হবে? মিষ্টির প্লেটে শুধু হ্যালাপিনো আর টমেটোটা নেই। অলমোস্ট 50 ইয়ার্স ওল্ড। অসাধারণ একটা টেস্ট এসেছে। বিদ্যুৎ মিষ্টি মিলের সিডার প্ল্যান্টার নিয়ে মানে দোকানে যেরকম ভাবে হয় এক্স্যাক্টলি ওরকম ভাবে। এখানে মাটি দিয়ে দিলে তো দেখা যাবে না রিজার্ভারে। দেখতে দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গার্বিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। মে মাস শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই এখানে এখন ভীষণ প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। সেজন্যই এবার আমরা আস্তে আস্তে আমাদের গাছগুলোকে বাইরে করে দেব। যে গাছগুলো জেনারেলি বাইরে থাকে বা শীতের জন্য আমরা ঘরে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বাইরে না করে দিলে গাছগুলো আবার মরে যেতে পারে। তাছাড়া তোমরা এর আগে দেখেছো যে বিদ্যুৎ মিষ্টি মিলে কিছু গাছের বীজ লাগিয়েছিল, সেগুলোও অনেক বড় হয়ে গেছে। সেগুলোকে আজকে আমরা একদম বাইরে যে সিডার প্ল্যান্টারটা এনেছিলাম, তোমাদের যদি মনে থাকে কসকোর থেকে একটা প্ল্যান্টার এনেছিলাম যেটার মধ্যে ইনবিল্ট রিজার্ভার আছে, সেটা সেট আপ করে সেটাতে আজকে গাছগুলো বসাবো। এই যে বিদ্যুৎ মিষ্টি মিলে সিডার প্ল্যান্টার নিয়ে বসে পড়েছে, সেট আপ করা অলরেডি স্টার্টও করে দিয়েছে। আমি এখন ম্যানুয়ালটা পড়ছি ভালো করে। আর এইটা হচ্ছে রিজার্ভারটা, এটা তলাটায় জল থাকবে পুরোটাই না? হ্যাঁ, পুরোটায় তলাটায় জল থাকবে, আলাদা করে জল দিতে হবে না। একবার রিজার্ভারটা ভরে দিলে মাটিটা যখন শুকিয়ে যাবে তখন এই হোলগুলোর থেকে ওটা জলটা টেনে নেবে। এই যে দেখতে এরকম হবে। আর স্ট্রাকচারটা পুরো কাঠের না? এই যে এইগুলো পুরোটা খুব ভালো কাঠের। বলছে এই কাঠগুলোতে পেইন্ট করারও দরকার নেই, কিছু করার দরকার নেই। এই কাঠগুলো মানে পচে ঠচে যাবে না। না, পচে ঠচে যাবে না। মিষ্টু একটু উঠা, একটু দূরে যা, সবার আগে সাইড গুলো করতে হবে। মিষ্টু ধর এটা, এটা দিয়ে লাগা, একসাথে করতে হবে, নাহলে আটকে যাবে। তোর ওদিকটা এবার আস্তে আস্তে পুশ কর, সাবধানে গেছে মিষ্টু, কেটে না। বাকি সুন্দর হয়ে গেল না? ফটাফট যেটা করছিস ও সেটাই করছে। বেসটা হয়ে গেছে, এবার একটু এটা তো মিষ্টু, একটু ট্রেটা প্লাস্টিকের না? ভালো মজবুত প্লাস্টিক এটা। হ্যাঁ, এইখানে জলটা থাকবে, এবার ওটা দিয়ে মিষ্টু। আর একটা ফিচার দেখে খুব ভালো লাগলো এটা। কি রে? সেটা হচ্ছে এইটা। বেসিক্যালি এখানে মাটি দিয়ে দিলে তো দেখা যাবে না রিজার্ভারে কতটা জল আছে। হ্যাঁ, তো এইটা দিয়ে বোঝা যাবে আর কি। এটা দিয়ে জল ভরাও যাবে। এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার আছে, এই যে বেসিক্যালি এখানে একটা শোলা লাগানো আছে। তো এইটা ভেতরে জল থাকলে কি হবে, এটা এরকম উঠে যাবে, তখন ফ্লাওয়ারটা এরকম মানে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে তার মানে জল ভর্তি আছে। আর ফ্লাওয়ারটা নেমে গেল মানে জল খালি হয়ে গেছে। ও বাহ, এটা বেশ ভালো করেছে তো। হ্যাঁ, আর এখান দিয়ে জল ভরা যাবে, মানে রিজার্ভারে যদি জল ভরতে হয় তখন এটা দিয়ে ঢেলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সিস্টেমটা দারুণ, খুব সুন্দর সিস্টেমটা। আর এগুলো ক্যাপগুলো দিয়েছে, এগুলো ঢেকে দেওয়ার জন্য, বেশ ভালো। বাহ, এটা ফিনিশিংটা দারুণ। ফিনিশিংটা খুব। সিডার প্ল্যান্টার সেটআপ ডান। সেটআপ ডান। এবার হচ্ছে মাটি দিয়ে গাছগুলো পুঁততে হবে। তো চলো এটাকে বাইরে নিয়ে যাওয়া যাক। ভারী কি এটা? খুব একটা ভারী নেই, বাট হালকা ভারী আছে। বাবা, হ্যাঁ মিষ্টু, কতটা মাছি দিতে হবে? দাঁড়া, আগে ঢালি, তারপরে তো পারবি। হ্যাঁ, পারবো। বিশাল বড় বস্তা। This is heavier than the whole thing. এটা তো পুরো সার দিয়েই তৈরি করা। হ্যাঁ, এটাতে পুরো সার সব আছে। তোমরা অনেকেই মাঝে মাঝে বলো যে আমাদের বাড়ির চারিপাশটা দেখাতে। দেখো এখন ওয়েদারটা কি অসাধারণ। এই যে এটা আমাদের ব্যাকইয়ার্ডে রয়েছি আমরা, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমি জানি না শোনা যাচ্ছে কিনা, প্রচুর পাখি ডাকছে। এই যে মিষ্টু যে গাছগুলো বীজ থেকে বেরিয়েছে সেইগুলো নিয়ে আসছে। সবগুলোই বেরিয়ে গেছে না, অনেক বড় হয়ে গেছে। এটা কি গাছ? চিলি। এটা তো এগুলো শুধুই বসিয়ে দেব। হ্যাঁ, এটা বেশ ভালো না, পুরো মাটির সাথে মিশে যাবে। এটা হচ্ছে বেগুন, এগপ্ল্যান্ট। আর একটু ডিপ কর। সুন্দর লাগছে না ছোট ছোট চারাগুলো? এটা হচ্ছে তো কলিফ্লাওয়ার, ফুলকপি। যদি ফুলকপি হয় তাহলে হতে পারবে এখানে? জানি না, করে দেখা যাক কি রকম। ফার্স্ট টাইম হলে তো ভালোই লাগবে। এটা হচ্ছে ক্যাপসিকাম। আগেরবার প্রচুর ক্যাপসিকাম হয়েছিল, মনে আছে? এটাও হচ্ছে আরেকটা বেল পেপার, মানে ক্যাপসিকাম। এটা হলুদ রঙের। এটা হলুদ রঙের। এটা হচ্ছে টমেটো। টমেটো যদি হয় দেখা যাক হয় কিনা। একটু সারও দিয়ে দিচ্ছি। এটা দারুণ দেখতে, সেই আগেরবারও দিয়েছিলাম সার্ফের মতো। বাকি যে চারাগুলো আছে সেগুলো আমরা টবে বসাবো। এই যে এখানে এগুলো রয়েছে, যা ওখানে লাগালাম সেম আরেকটা সেট আমরা করব হচ্ছে টবের মধ্যে। কারণ বাই চান্স যদি এটাতে হলো না, তাহলে যদি টবে হয়, কিংবা টবে খারাপ হলো এটাতে ভালো হলো, ওই জন্য আমরা দুরকম অপশন করেই লাগাচ্ছি এবার। আচ্ছা, আরেকটা জিনিস, রিজার্ভারে আমরা এখনো জল দিইনি, তার কারণ হচ্ছে কালকে অল্প বৃষ্টির প্রেডিকশন আছে। তো মাটিটা অলরেডি জল সোক করে তলায় রিজার্ভারে জল চলে যাবে, সেই জন্য জল দিইনি। আর এখন অল্প করে আমরা জাস্ট গাছগুলোতে জল দিয়ে দেবো, যাতে না শুকিয়ে যায় মাটিটা।
এবার আমরা বাকি চারাগুলো টবে লাগিয়ে নেব। গাছপালা বাগান করাটা বেশ সময় সাপেক্ষ আর পরিশ্রমের তো বটেই, তবে এগুলো করলে মন ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, চটপট চারাগুলো লাগিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে দুপুরের রান্নাটা করবে বিদ্যুৎ। কি বানাবি সেটা তুই বল। আজকে বানাবো হচ্ছে চেলো কাবাব মিষ্টুর আবদারে, আর বানাবো পুরোটাই হচ্ছে এয়ার ফ্রায়ারে। বেশ অনেকদিন থেকেই মিষ্টু বলছে যে চেলো কাবাব খাবো, চেলো কাবাব খাবো, তাই ভাবলাম যে এই উইকেন্ডেই চেলো কাবাবটা করা যাক। চেলো কাবাব বানাবার জন্য কালকে রাত্রে দু রকম চিকেন আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে থাই চিকেন, আর এইটা হচ্ছে গ্রাউন্ড চিকেন মানে কিমা চিকেন। তো থাই চিকেনটা সবার প্রথম আমরা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, একটু কাশ্মীরি চিলি পাউডার আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, আর এটার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট আর নুন আছে। তো এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনের প্রিপারেশনটা স্টার্ট করব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। ধনে আছে, এলাচ আছে, একটু জাবেত্রী আছে, অল্প করে 1 ইঞ্চ মতন জিরে আছে, একটা শুকনো লঙ্কা আছে, আর 2 রকমের গোলমরিচ আছে, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। এইবার হচ্ছে আমি এগুলোকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে এনহ্যান্স হয়। তবে এটা বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই, কারণ এই মশলাটা তো আবার চিকেনের সাথে কুক হবে কিছুটা, তো অল্প একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। ব্যাস, আমাদের মশলাটা রোস্ট হয়ে গেছে। এইবার আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নেবো। গোটা মশলা দারুণ একটা গন্ধ আসছে। রোস্ট করা মশলাটা এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। একটু গোটা গোটা থাকলে ওটা ভালো লাগবে খেতে। কোর্স গ্রাইন্ড। এইবার সেকেন্ড ম্যারিনেশন। সবার আগে একটু দই দিলাম, তার সাথে এই মশলাটা দিয়ে দেবো, তার সাথে অল্প করে একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আগেও দেওয়া আছে। কিমা চিকেনটায় আমি এখানে একটু পেঁয়াজ, ধনেপাতা আর একটু লঙ্কা ভালোভাবে ফাইনলি চপ করে নিয়েছি, এইটা দিয়ে দেবো। দেখতেই ভীষণ লোভনীয় লাগছে, এখনই জিভে জল চলে আসছে। কাবাব খেতে আমরা তিনজনই ভীষণ ভালোবাসি, আমাদের অল টাইম ফেভারিট। এটাতে মেক শিওর করতে হবে যাতে জলের পরিমাণটা একদম কম থাকে, একদম ড্রাই ম্যারিনেশন হবে। দুটোর ক্ষেত্রেই তাই করতে হবে, তাই না? দুটোর ক্ষেত্রেই তাই। এবার এটার মধ্যে অল্প করে 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে অল্প করে 1 স্পুন মতন একটু বেসন দিয়ে দেবো। বাইন্ডিংটা ভালো আসবে। বাইন্ডিংটা ভালো আসবে, মশলাগুলো গায়ে লেগে থাকবে, খুব ভালো লাগবে ওটা। 1 পিঞ্চ মতন কাসুরি মেথি নিয়ে নিয়েছি, এটাকে একটু হাতে রাব করে আমাদের ম্যারিনেশন পুরো ডান। এবার আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেবো, রেখে আমি এয়ার ফ্রায়ারটাকে রেডি করবো। এয়ার ফ্রায়ারটা রেডি হয়ে গেলে তারপরে আবার বাকি কাজ করবো। মোটামুটি কতক্ষণ এটাকে ফ্রিজে রাখবি? এটাকে 1 ঘন্টা মতন রাখবো, বাট যতক্ষণ ইচ্ছা রাখতে পারো, মোটামুটি যত থাকবে তত টেস্টটা বাড়বে। চিকেনটা ফ্রিজে থাকতে থাকতে আমি এখানে রাইসের প্রিপারেশনটা করে নেব। সেটার জন্য দেখো আমি ওখানে গরম জল বসিয়ে দিয়েছি ডেচকিতে, আর এখানে কিছু মশলা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হলো বড় এলাচ, 4-5টা লবঙ্গ নিয়ে নিয়েছি, একটা স্টার অ্যানিস আছে, আর এই যে স্টোন ফ্লাওয়ার বা দাকাত ফুল, এটার থেকে প্যাকেট থেকে আমি অল্প স্টোন ফ্লাওয়ারটা নিয়ে নেব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় রাইসে। জলটা দেখো এখানে ফোটা স্টার্ট হয়ে গেছে, জলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, তার সাথে এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে এই মশলার ফ্লেভারটা চলে যাবে, আর যখন রাইসটা এই জলে কুক হবে তখন রাইসের মধ্যেও এই মশলার সুন্দর ফ্লেভারটা ঢুকে যাবে। মশলার সাথে সাথে আমি এই জলের মধ্যে 2 থেকে 3 চামচ নুন দিয়ে দেবো। দেখো জলটা এখানে টকবক করে ফুটছে, আর মশলাগুলো দেওয়াতে জলের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চালটা, এখানে 2 কাপ মতো চাল আছে, এই চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা এই মশলা দেওয়া জলের মধ্যে মোটামুটি 90% আমি কুক করে নেব। ভীষণ সুন্দর একটা গন্ধ এখনই আসছে। আমি জেনারেলি রাইস কুক করি ভিজিয়ে রাখার পরে 10 মিনিট মতো, তো আমি এখানে 8 মিনিট কুক করে নেব। এখানে এয়ার ফ্রায়ারটাকে আমি প্রি হিটে দিয়ে দিয়েছি, আর এয়ার ফ্রায়ার প্রি হিট হতে হতে বিদ্যুৎ এখানে কাবাবগুলোকে শিকের মধ্যে গেঁথে নিচ্ছে। এই যে কয়েকটা আমি করে নিয়েছি, দারুণ লাগছে। মিষ্টুও এখানে চলে এসেছে। দেখতেই ভালো লাগছে, দেখেই ভালো লাগছে, খেতে আরো ভালো লাগবে। টেম্পটিং লাগছে। আমি তো আর ওয়েট করতে পারছি না। এগুলো দেখতেও দারুণ, খেতেও দারুণ লাগে। খেতে তো দারুণ লাগবেই। এই যে একটা পেঁয়াজ দিয়েছে, চিকেন দিয়েছে, তারপরে একটা রেড বেল পেপার অল্টারনেট করে করে দিচ্ছি, মানে একটু ম্যারিনেশনও ঢুকিয়ে দিচ্ছি। এগুলো ব্রেস্ট পিস দিয়েও করা হয়, কিন্তু থাই পিস দিয়ে করলে তার টেস্ট আরো ভালো হয়। 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এবার আমি চিকেন কাফতাগুলোকে রেডি করে নিচ্ছি। এই যে অলরেডি এখানেও 3টে বানিয়েও নিয়েছে। কিছুই না, জাস্ট একটু কাঠিতে লাগিয়ে এখানে রেখে দেবো। হাতে আগে একটু জল মাখিয়ে নিতে হবে, হ্যাঁ, যাতে লেগে না যায়। চিকেন কাফতাগুলোকে বিদ্যুৎ যে স্টিকগুলোতে বানালো, এই যে এই স্টিকগুলো,
একজন দিদি জিজ্ঞেস করেছিল যে এই স্টিকগুলো আমরা কোথা থেকে কিনি। এই কাঠের স্টিকগুলো জেনারেলি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায়, এখানে যেমনি স্নাক্স, ওয়ালমার্ট, তারপর অ্যামাজনেও পাওয়া যায়। তো ইন্ডিয়াতেও যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আমি আশা করি তোমরা পেয়ে যাবে। আর এই মেটাল স্টিকগুলো তুমি এখানে ওয়ালমার্ট, স্নাক্স সব জায়গাতেই পাওয়া যায়, অ্যামাজন ইজিলি अवेलेबल। হ্যাঁ, কিন্তু এইগুলো আমাদের এই এয়ার ফ্রায়ারটার সাথেই এসেছে। পাস্তাগুলো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এখন রেখে এই স্ট্যান্ডটা নিয়ে নেবো, এই যে স্টিকগুলো বানালাম এগুলো ঝুলিয়ে অ্যাসেম্বল করে নেবো। চিকেন কাবাবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারও তো এখানে প্রিহিট হয়ে গেছে, এটা দেখতে দারুণ লাগে। দারুণ লাগে, বাস আটকে গেছে। এবার আমি চিকেন 25 মিনিট হবে 370 ফারেনহাইটে 25 মিনিট এখন চিকেনটা কুক হবে। হ্যাঁ, রোটিসারিটা অন করে দিয়েছি। এটা দেখতে দারুণ লাগে, মানে দোকানে যেরকম ভাবে হয় এক্স্যাক্টলি ওরকম ভাবেই হচ্ছে। এবার আমি রাইসের বাকি প্রিপারেশনটা করে নেবো। এই যে তার জন্য একটু জাফরান নিয়ে নিয়েছি, জাফরানটাকে অল্প করে একটু গুঁড়ো করে আমি ইয়েলো কালারটা নিয়ে আসবো। জাফরান দিয়ে দারুণ সুন্দর একটা কালার চলে আসে। আর এটাকে স্কিপ করে ইয়েলো ফুড কালার দিতে চাইলে সেটাও দিতে পারো, বাট জাফরানে কি নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে, তো ওটাতে খেতে খুব ভালো লাগে। কালারের সাথে সাথে এই ফ্লেভারটা একটা এক্সট্রা টাচ দিয়ে দেয়। অল্প করে আমি গুঁড়ো করে নিলাম, এবার এর মধ্যে একটুখানি আমি গরম জল দেবো। ওইদিকে চিকেনগুলোও মনে হয় হয়ে গেছে। চিকেনটা হয়ে গেছে, দেখি এবার। দেখতে দারুণ লাগছে, কি সুন্দর কালার এসেছে, ওই যে জুসটা তলায় ড্রিপ করে গেছে। হ্যাঁ, দেখতেই দারুণ লাগছে। দেখি যেন পড়ে না যায়। চিকেন এইবার একে একে এই কাফতাগুলোকে আমি ড্রিপ ট্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখতে কি ভালো লাগছে, এটা জুসটাও এর মধ্যে চলে যাবে। হ্যাঁ, খেতে দারুণ লাগবে। এইবার আমি এটাকে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। 370-25 মিনিটস, এটা একটু দেখতে থাকবো আমি। 25 মিনিটস মোস্টলি লাগবে না, কারণ এটা তো অলরেডি কিমা চিকেন, অনেক আগেই হয়ে যাবে। তো এটা হতে হতে রাইসের প্রিপারেশনটা কমপ্লিট করে নিই। চল আমরা রাইসটা করে নিই। সবার আগে কড়াইতে আমি অল্প করে একটু বাটার দিয়ে দেবো। এই যে এটাই একদম টেস্টটাকে আরো এনহ্যান্স করে দেবে। এই যে রাইসটা যেটা গ্যারিঞ্চা কুক করে রেখেছে, এবার এর থেকে আমি অল্প করে রাইস এর মধ্যে দেবো। এবার এর মধ্যে আমি জাফরান যেটা গুললাম এইটা দিয়ে দেবো। কি দারুণ কালার চলে এসেছে। আরো কালার আসবে। ভালো করে ধুয়ে নুন টুন তো সব দোয়াই আছে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট জাফরান আর বাটারে রাইসটাকে একটু টস করে নিতে হবে। এটা আর কি হোয়াইট রাইসের উপরে যাবে, কারণ এটা হচ্ছে খুব স্ট্রং ফ্লেভার, বাটার তারপরে জাফরান এই ফ্লেভারটা এর মধ্যে থাকবে। এবার আমরা কি করবো, হোয়াইট রাইসের উপরে অল্প করে এই ফ্লেভার রাইসটা দিয়ে দেবো, যাতে কি ওই ফ্লেভারটা ব্যালেন্স আউট হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। ওটা বাস, আর কিছু করার নেই। এটা আমি গ্যাসটাকে অফ করে দেবো, গরমে এটা কুক হয়ে যাবে। 15 মিনিট মতন হচ্ছে, এবার আমি একটু বের করে দেখে নেবো কেমন হচ্ছে। দেখো দেখতে কি দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, দারুণ কালার এসছে। উফ, একটু আমি এগুলোকে উল্টে দেবো যাতে ইভেনলি কুক হয়ে যায়। এটা গ্লেজি ভাব চলে এসছে। এবার নেক্সট কি করব, আর 5-7 মিনিট হলেই হয়ে যাবে। এই যে স্টিকটার মধ্যে আমি একটা টমেটো, বেল পেপার আর এই যে একটা হ্যালাপিনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। 5-7 মিনিট একটু গ্রিল হবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই চেলো কাবাবের প্রিপারেশনটা কিন্তু আমাদের প্রিপারেশন অ্যাকিউরেট কলকাতার মতন হবে না, বাট খেতে ভালো লাগবে। বন্ধ করে দেবো, আবার চিকেন 10 মিনিট দিয়ে অন করে দেবো। 10 মিনিট হলে পরেই প্লেটিং করে তারপরে আমরা খেতে বসে যাব। বিদ্যুতের বানানো চেলো কাবাব নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। আর প্লেট দুটো একবার দেখো, উফ, কালারফুল লাগছে, টেম্পটিং লাগছে, মানে আমি আর রেজিস্ট করতে পারছি না। মিষ্টুর প্লেটে শুধু হ্যালাপিনো আর টমেটোটা নেই। মিষ্টু টমেটো খাবে না, ওই জন্য ওকে আর দেওয়াই হয়নি। আর ওর রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই কম। মিষ্টু টেস্ট করে দেখ কেমন লাগছে। আমি আগে কাবাবটা ট্রাই করে দেখবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখ কেমন লাগে। কেমন লাগছে মিষ্টু? ফ্লেভারটা দারুণ হয়েছে। আচ্ছা তুই আস্তে আস্তে খা। টেস্টি হয়েছে? হ্যাঁ। রাইস দিয়ে খাও মিষ্টু, রাইস দিয়ে। আচ্ছা তুই খা, এবার আমি দেখি। প্লেটটা দেখেই তো মানে খিদেটা দ্বিগুণ হয়ে গেল। কোথা দিয়ে স্টার্ট করব? রাইসটা একটু ভাঙে, এই ওপরে ইয়েলো রাইসটা আর তলায় সাদা রাইসটা দেখতে দারুণ লাগছে। সাদা আর ইয়েলোটা একটু একসাথে খেয়ে দেখি। ভীষণ ব্যালেন্সড ফ্লেভার। সাদা রাইসটা তো অলরেডি মশলাগুলোর এসেন্সটা আছে, আর তার সাথে যখন ইয়েলো রাইসটা আমি মিক্স করে খাচ্ছি, বাটার, ধনে পাতা, জাফরানের একটা দারুণ ফ্লেভার আসছে। ভীষণ ভালো লাগছে, খেতে ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। এবার একটা কাবাব খেয়ে দেখি, কালারটা দারুণ এসছে। একদম ভেতর অব্দি মশলা ঢুকেছে। কালকে রাত্রিরে ভীষণ ম্যারিনেট করা। সফট, ভীষণ জুসি। রাইসটা একটা মাইল্ড ফ্লেভার, আর তার সাথে চিকেনটা যখন রাইসের সাথে মুখে দিচ্ছি, মানে বার্স্ট অফ ডিফারেন্ট ফ্লেভারস। এবার এটা খাবো।
নরম তুলতুলে। তুই যে চপ করে যে কেটে দিলি বেল পেপার, ধনেপাতা, পেঁয়াজ, দারুণ একটা টেস্ট এনেছে, দারুণ দারুণ লাগছে। কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আর তার সাথে আমি একটু টমেটোটা নেব। টমেটোটা খুব ভালো লাগে কিন্তু, দেখো হালকা মেল্ট হয়ে যায়, এটা জুসি ব্যাপারটা আছে। আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট। হ্যালাপিনোটা জুসি, টমেটোটাও জুসি, তার সাথে এই জুসি চিকেন আর মাইল্ড রাইস একসাথে যখন খাচ্ছি না, মানে বার্স্ট অফ ফ্লেভারস, অসাধারণ একটা টেস্ট এসছে, অসাধারণ। মানে দুপুরের লাঞ্চটা আজকে জাস্ট জমে ক্ষীর। আর এটা এত কালারফুল, মানে দেখেই তোমার খিদেটা বেড়ে যাবে। ভীষণ টেম্পটিং একটা ডিশ। প্ল্যাটারটা অবশ্যই একবার ট্রাই করো, ওভেনে বানাও বা এয়ার ফ্রায়ারে বানাও, যেখানেই বানাও, খেতে দুর্দান্ত লাগবে। আর দেরি করবো না, চটপট আমরা লাঞ্চটা সারি। তুইও চলে আয়, লাঞ্চটা সেরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কলকাতা থেকে চলে এসেছি প্রায় 1 মাস হতে চললো, কিন্তু আমার লাগেজ দুটো এখনো পুরোপুরি আনপ্যাক করা হয়নি। অ্যাকচুয়ালি অফিস করে পুরো সপ্তাহে টাইমই হয় না, উইকেন্ড ছাড়া এই গোছগাছগুলো তো হয় না, সেজন্য এখনো আমার লাগেজ আনপ্যাকিং চলছে। লাস্ট উইকেন্ডে বিদ্যুতের পাঞ্জাবিগুলো আর মিষ্টুর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে গিয়ে একটা জিনিস দেখে হঠাৎ মনে পড়লো যে আমি তোমাদের সাথে শেয়ারই করিনি, তাই ভাবলাম আজকের ব্লগে সেটা শেয়ার করি। আমার মায়ের কাছ থেকে পাওয়া আজ অব্দি সব থেকে এক্সপেন্সিভ গিফট। তোমরা জানো যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, সেরকম আমার মাও শাড়ি পরতে ভীষণ ভালোবাসে। আমি হওয়ার পর থেকে আমি মাকে শাড়ি ছাড়া অন্য কিছু কোনোদিন পরতে দেখিনি। তো এবার যখন কলকাতা গিয়েছিলাম, মা আমাকে প্রচুর শাড়ি আলমারি থেকে বের করতে বললো এবং বললো যে এই শাড়িগুলো মার পরবে না, কারণ লাল রং, মেরুন রং আছে, তো ওগুলো নিয়ে আসতে বলেছিল। তো আমি আর কোনো শাড়ি নিয়ে আসিনি, কারণ আমার লাগেজেও জায়গা হতো না। বাট একটা শাড়ি মা আমাকে বললো যে প্লিজ তুই নিয়ে যা, সেটা আমি নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো আমার মার বিয়ের বেনারসি। অ্যাকচুয়ালি আমার মার বিয়ে আর বৌভাত মিলিয়ে 3টে বেনারসি, 3টের মধ্যে 2টো বেনারসির অবস্থা খুবই খারাপ, কিন্তু একটা বেনারসি এখনো পুরো ইনট্যাক্ট আছে। তো সেটা আমি দোকানে নিয়ে গিয়ে ড্রাই ক্লিন করিয়ে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার কাছে ভীষণ স্পেশাল, বলতে পারো প্রাইসলেস। বুঝতেই পারছো মার বিয়ের বেনারসি। এই যে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট রংটা ভীষণ সুন্দর, মানে ডিপ বেগুনের কালার, আর তার মধ্যে এই যে এরকম সবুজ মিনে করা। আর এই যে মিনেগুলোর পাশে যে কাজগুলো রয়েছে, এটা কিন্তু টিপিক্যাল গোল্ডেন কালারেরও না, সিলভারও না, গোল্ডেন আর সিলভার মেশানো। এই যে এটা হলো পুরো বডিটা এরকম কাজ করা। এইটা পাড়টা, পাড়ের মধ্যে কলকা আছে। তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম একটা ব্লগে যে আমি কলকা ভীষণ ভালোবাসি, তো এখানেও কলকার ডিজাইন আছে। আর এটা হলো আঁচলটা। মানে শাড়িটা আমি জানি না ক্যামেরায় কিরকম লাগছে, কিন্তু শাড়িটা দুর্দান্ত দেখতে। আর শাড়িটা কিন্তু মারাত্মক হালকা। আমি যখন নিয়ে গেছিলাম তোমার ড্রাই ক্লিন করাতে, যে ভদ্রলোক ছিলেন, উনি দেখে বললেন যে এই শাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক দিন আগেকার, কারণ এত হালকা বেনারসি আজকালকার দিনে হয়ই না। বেনারসি মানে যথেষ্ট হেভি একটা ওজন থাকে, কিন্তু এই বেনারসিটা এতটাই হালকা, উনি বললেন এগুলো এখনকার দিনে খুব রেয়ার, পাওয়াই যায় না। মানে শাড়িটার কোয়ালিটি এক্সট্রিমলি ভালো। দেখো তুমি, আমি বেনারসিটা হাতে ধরেছি, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা হালকা। তো বললো সিল্কের কোয়ালিটিটাও ভীষণ ভালো। এই শাড়িটা বুঝতেই পারছো আমার মার বিয়ের বেনারসি, অলমোস্ট 50 ইয়ার্স ওল্ড। এটা আমার কাছে একটা প্রাইসলেস গিফট যেটা মা দিয়েছে। এরকম একটা প্রাইসলেস গিফট, মার বিয়ের বেনারসি, ইটস গোয়িং টু স্টে উইথ মি ফরএভার। সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই শাড়িটা আমার সাথে থাকবে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। আমার মায়ের বিয়ের বেনারসি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ব্লগটাই বা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর চেলো কাবাবের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।